বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। তবে আমাদের আহ্বান থাকবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার। এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে, সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ বাদ নির্বাচন হবে, যার জন্য আমরা সারা জাতি অপেক্ষমান। নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআর এর বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আমরা সবসময় বিশ্বাস করি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে বলা যায়, সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সবাই আমরা আলোচনার মধ্য দিয়ে একটা বৈধ আইনি প্রক্রিয়া বের করতে পারবো। এ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা শোনা যাচ্ছে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন ঐক্যমত্য কমিশন, পত্রিকায় দেখলাম যেগুলো এসছে, তার মধ্যে অনেকগুলো মতামত উঠে এসছে। সেগুলোর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যখন হবে তখন বলবো। আর অন্যান্য প্রতিক্রিয়া আমরা ইতিপূর্বে দিয়েছি যে এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। আর এমন কোনো বিষয় উত্থাপিত হতে পারে, এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না যেটা যে শুধুমাত্র এখতিয়ার নির্ধারণ করে দেয়া হবে যে সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিতে পারবে। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। তবে সংবিধানের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে সরকার সবসময় মুক্ত, স্বাধীন। তারা এখনই যে সমস্ত অর্ডিন্যান্স এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করছে, সেটা চালু থাকতে পারে। এবং নির্বাচনের আগেই যথেষ্ট সময় আছে, সেই সময়ের ভিতরে সেগুলো বাস্তবায়ন হবে। শুধুমাত্র সংবিধানের অংশগুলো যেগুলো সংশোধিত হবে সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। আশা করি সকল রাজনৈতিক দল তারা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবে যেটা গ্রহণযোগ্য হবে। জাতি যেহেতু 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এক ঐক্যমত হয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মত দিয়েছে এবং তারা শপথ নিয়েছে এবং এই সরকার বৈধভাবেই চলছে। সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোন রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকেও যেটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন রিভিউতে শুনানি ছিল, সেটা আশা করি সেখানে জনগণের পক্ষে রায় হবে। সেটা বহাল হওয়ার পরেও সেই বিধানটা পরবর্তী নির্বাচনের জন্য হবে, এই নির্বাচন নয়, আসন্ন নির্বাচনের জন্য নয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বস্তুত বলতে গেলে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে
একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তাদেরকে জনদাবির প্রেক্ষিতে এই সংস্কার আনতে হচ্ছে। বিচারের বিষয়টা আলাদা। বিচার যেই সরকারই থাকুক আসুক, সবাইকে এই বিচার চালু রাখতেই হবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা অভিযুক্ত।